নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি বা উপস্থাপিত করতে এসেছি সেটা আপামর সমস্ত মানুষের ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং শুধু মানুষের ক্ষেত্রেই না, যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে মেডিকেলের স্টুডেন্ট, 11-12 স্টুডেন্ট এবং মাধ্যমিকের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও টপিকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাদের পরীক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক। তো বন্ধুরা, আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ বা ব্লাড সুগার, এবং তার সাথে কম্প্যারিজনে আমি আর একটা টপিক আলোচনা করব যে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ। তো এখন দেখা গেছে যে একটা সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষের 140 কোটি পপুলেশনের মধ্যে প্রায় 11.1% মতো লোক এই রোগে আক্রান্ত আছে। এবং মানে প্রতি 9 জনে একজন করে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এবং ধারণা করা হয় প্রায় 15.3% লোক ডায়াবেটিস পেশেন্ট হতে যাচ্ছে। এটা আমি ভারতবর্ষের ক্ষেত্রে বললাম। অন্যদিকে সারা বিশ্বব্যাপী যদি ধরে নেওয়া হয়, সেখানে ধরা হয় প্রায় 10.1% লোক ডায়াবেটিসে আক্রান্ত, মানে 537 মিলিয়ন লোক। এবং 2045-এর মধ্যে প্রজেক্ট করা হচ্ছে প্রায় 787 মিলিয়ন লোক ডায়াবেটিসে আক্রান্ত হবেন। তার মানে বুঝতেই পারছেন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগটা কতটা সিরিয়াস একটা রোগ। এবং আমরা তো আমাদের আশপাশে সমাজে সবসময় দেখেই থাকি যে প্রতিটা বাড়িতেই কম বেশি অনেক লোকই এই রোগ দ্বারা আক্রান্ত এবং এই রোগে তারা ভুগছেন। তা বন্ধুরা, যে কোনো কিছুই পৃথিবীতে বিনা কারণে হয় না। প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে এবং সেই কারণের জন্য সেটা সংগঠিত হয়। তা সেই যে কোনো রোগের একটা কারণ থাকে, সেই রোগের শরীরের ওপর একটা প্রভাব থাকে এবং ফাইনালি আমরা সেই রোগটার ট্রিটমেন্ট বা সলিউশন নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, প্রথমে আমি ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ সম্পর্কে আপনাদের কাছে বিস্তারে বিষয়টি রাখবো। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ সম্পর্কে ওভারঅল আমরা যেটা জানি, যেটা শুনে এসেছি, সেটা হচ্ছে গিয়ে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় এবং তার জন্য ইনসুলিন নিতে হয় এবং খাবার দাবারের ক্ষেত্রে কিছু বাদ বিচার করতে হয়। ওভারঅল আমরা এইটুকু জানি ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। কিন্তু ডিটেলসে ব্যাপারটা বলতে গেলে জিনিসটা আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাই ডায়াবেটিস মেলিটাসটা জানার আগে আমাদের ডায়াবেটিস মেলিটাসের সাথে যুক্ত একটি অংশ, সেটা আমাদের জানতে হবে, যেটা আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বা ক্ষতি করে, দ্যাট ইজ কিডনি। সেটা কিডনি নিয়েও আমি একটু অল্প বিস্তর বলবো। তা ডায়াবেটিস মেলিটাসটা বলতে গেলে বন্ধুরা, প্রথমেই জানতে হয় ডায়াবেটিস মেলিটাসের টাইপটা কী। সাধারণত দু ধরনের ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে দু ধরনের ডায়াবেটিস মেলিটাস হয়। একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আর একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। দুটো হয়, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। তা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসটা বলতে গেলে আমাদের একটু ধারণা থাকতে হবে প্যানক্রিয়াস সম্পর্কে। প্যানক্রিয়াস কি, যেটাকে আমরা বাংলায় বলি অগ্নাশয়, যেখান থেকে বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমগুলো বেরোয়। এই প্যানক্রিয়াসের ভেতরে একটা সেল আছে যাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, এবং যাকে বাংলায় বলা হয় আইলেটস অ্যান্ড ল্যাঙ্গারহ্যান্সের কোষদ্বীপ। এই আইলেটস অ্যান্ড ল্যাঙ্গারহ্যান্সের যে কোষটা আছে, সেখান থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে দ্বীপটা আছে বা কোষপুঞ্জ আছে, সেখান থেকে 3 ধরনের কোষ থাকে। একটা হচ্ছে আলফা সেল, একটা হচ্ছে বিটা সেল, একটা হচ্ছে ডেল্টা সেল। আলফা সেল থেকে গ্লুকাগন বলে একটা হরমোন বেরোয়, বিটা সেল থেকে ইনসুলিন বলে একটা হরমোন বেরোয়, আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন বলে একটা হরমোন বেরোয়। তাহলে 3টে সেল থেকে 3 রকম হরমোন বেরোচ্ছে। আলফা সেল থেকে বেরোচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে বেরোয় ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে বেরোয় সোমাটোস্ট্যাটিন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে
যে আমাদের শরীরের মধ্যে যে কোনো কিছু কার্যকারিতায় নিয়ন্ত্রণ হয় জিন দ্বারা। ন্যাচারালি এই সমস্ত হরমোনের সিক্রেশনগুলো জিন দ্বারা কন্ট্রোল হয়। তাহলে বিটা সেল থেকে যে ইনসুলিনটা বেরোচ্ছে, সেই ইনসুলিন হরমোনটা কী করে, আমাদের রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এইবার যে টপিকটা আমি বলেছিলাম যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, জিনিসটা কি? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস হচ্ছে এইটা অনেক ছোটোবেলা থেকে এই জিনিসটা শুরু হয়। এটার কনসেপ্টটা হচ্ছে গিয়ে, ধরুন আমাদের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোনটা হয় সিক্রেশন খুব অল্প হবে অথবা হবেই। এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসের কনসেপ্ট, যে বিটা কোষ থেকে ইনসুলিনটা সিক্রেশন হবে অথবা হবেই না। আর অ্যাজ পার অ্যাজ নন ইনসুলিন ডায়াবেটিস ইজ কনসার্ন, সেক্ষেত্রে কী হয়, সেখানে কি হয় যে বিটা কোষ থেকে ইনসুলিন বেরোবে, কিন্তু এমন মাত্রায় বেরোবে যেটা দিয়ে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে দুটো বিষয় নিয়ে কমন ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে ইনসুলিন সিক্রেশনের ইরেগুলারিটিতে বা কম বেরোনোর ফলে ডায়াবেটিসটা হচ্ছে। তার মানে ইনসুলিন বেরোলেই ইনসুলিন কী করে, রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং সেখানে রক্তের মধ্যে চিনি গেলে সেই চিনিটাকে সেলের মধ্যে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার চিনি প্রসঙ্গ যখনটা উঠলো, তাহলে একটা কথা বলে দিই, বর্তমানে চিনি জিনিসটা আমাদের শরীরকে পুরোপুরি খেয়ে নিচ্ছে। নর্মাল ফেনোমেনাটা কি? নর্মাল ফেনোমেনা হচ্ছে যখন আমরা চিনি খাই তখন কি হয়, রক্তে চিনি যায়, ইনসুলিন কি করে, সেই চিনিটাকে কমিয়ে দেয় বা চিনিটাকে সেলের মধ্যে নিয়ে যায়। এইবার প্রশ্ন হচ্ছে, দেখুন আমরা প্রতিদিনই আমাদের রোজ নামচার এবং লাইফস্টাইলে আমরা সকালবেলা ঘুম ভাঙার পর থেকেই আমরা চা কফির মাধ্যমে চিনি খাচ্ছি। এছাড়া চিনি দিয়ে তৈরি বিভিন্ন পদ যেগুলো রান্না হয় সেগুলোও খাচ্ছি। মানে এত পরিমাণে খাচ্ছি যে সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না, আমরা খেয়েই যাচ্ছি। এবারে কি হয়, অতিরিক্ত ইনসুলিন কি করে, রক্তে শর্করা বললাম, ইনসুলিন রক্তের মধ্যে যে চিনিটা এলো আমাদের চিনি খাওয়ার পরে, ইনটেক করার পরে সেই চিনিটাকে কী করে, ব্যালেন্স করে দেয় অথবা চিনিটাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এইবার দেখুন, আপনি কন্টিনিউয়াস চিনি খেয়েই যাচ্ছেন আপনার জন্ম থেকে, তাতে কি হচ্ছে, আপনার সেলের মধ্যে অলরেডি চিনি জমে আছে। ঠিক আছে, এইবার ধরুন আপনার রক্তের চিনি গেল, সেই চিনিটা কে ইনসুলিন কী করবে, সেলের মধ্যে ঢোকাতে যাবে, কিন্তু ঢোকাতে পারবে না, কারণ অলরেডি তো সেখানে চিনি প্রচুর পরিমাণে জমে আছে। তখন জিনিসটা কি হয়, ওই যে রক্তের চিনিটা সরাসরি কনভার্টেড হয়ে যায় কিসে, চর্বিতে। এবার চর্বি যত বাড়বে তত আপনার শরীরের স্থূলতা বাড়বে, মানে আপনি ওবেসিটিতে সমস্যায় পড়তে যাচ্ছেন। এবং আমি আগের ভিডিওতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের যে ভিডিওটা আমরা করেছিলাম সেখানে বলেছিলাম, এবং আর্থারাইটিসের ক্ষেত্রেও যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে ওবেসিটি কিন্তু একটা সমস্যা। ওবেসিটি বাড়লে, ওজন বাড়া মানে কি, আমাদের অন্যান্য সমস্যাগুলো হয়, মানে আর্থারাইটিসের প্রবলেমকে ট্রিগার করে এবং হার্টের ক্ষেত্রেও নানা সমস্যাকে ট্রিগার করে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, যে অলরেডি সেলের মধ্যে প্রচুর পরিমাণে চিনি রয়েছে, আপনি তারপরেও যখন মিষ্টিটা বা চিনিটা খাচ্ছেন সেটা রক্তে গিয়ে ইনসুলিন সেই চিনিটাকে আর সেলের মধ্যে নিয়ে যেতে পারছে না, তখন রক্তের মধ্যে অবস্থিত চিনিটা কনভার্টেড হয়ে যাচ্ছে চর্বিতে, যেটা আপনার শরীরের মধ্যে ওবেসিটি বা স্থূলতাকে বাড়িয়ে দিচ্ছে। এবার তাহলে যে বিষয়টায় আসি সেটা হচ্ছে গিয়ে, যেটা বলছিলাম যে ইনসুলিন কী করলো, তাহলে আলটিমেটলি বিটা কোষ থেকে সিক্রেশন হওয়ার পরে সেটা রক্তের শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে বিটা সেলের যে রক্তের শর্করার মাত্রাটাকে বিটা সেল থেকে নিঃসৃত ইনসুলিন রক্তের শর্করার মাত্রাটাকে কমায়, আলফা সেল থেকে নিঃসৃত গ্লুকাগন হরমোন রক্তের শর্করার মাত্রাকে বাড়ায়, আর ডেল্টা সেল থেকে যে সোমাটোস্ট্যাটিন হরমোনটা বেরোয় তার কাজ হচ্ছে গিয়ে ওই আলফা সেল আর বিটা সেলের কার্যকারিতাটাকে নিয়ন্ত্রণ করা বা ঠিকঠাক ওরা কাজ করছে কি না সেটাকে দেখা। অর্থাৎ আলফা সেল আর বিটা সেল ঠিক বাফারের মতো কাজ করছে, একজন রক্তের শর্করার মাত্রাকে বাড়াচ্ছে, একজন রক্তের শর্করার মাত্রাকে কমাচ্ছে, আর ডেল্টা সেল লক্ষ্য রাখছে এরা ঠিকঠাক কাজ করছে কি না। কিন্তু যখন আপনি অতিরিক্ত, এর প্রসঙ্গে একটা অ্যাঙ্গেল বেরিয়ে আসে, একটা ব্যক্তিকে যখন আপনি একবার খাটাবেন, একবার যদি একটা কাজ করতে বলে সে ভালোভাবে করবে, দ্বিতীয়বারও যদি সেই কাজটা করেন সে ভালোভাবে করবে, কিন্তু
তাকে পরিশ্রম করিয়ে নেওয়ার বা খাটিয়ে নেওয়ার মতো তারও তো একটা ক্যাপাসিটি আছে। তাকে কন্টিনিউয়াস আপনি খাটিয়েই যাচ্ছেন, তাতে একটা সময় কী হবে, তার মধ্যে একটা ক্লান্তি বা ফ্যাটিক ব্যাপার চলে আসে। ইনসুলিনের সাথেও ঘটনাটা ঠিক তাই ঘটে। কী ঘটে না, আপনি সকালবেলা থেকে রাত্রির পর্যন্ত বা জন্মের পর থেকে এখনও পর্যন্ত যতবার আপনি চিনি বা কোনো মিষ্টি ইনটেক করেছেন, ততবার কী হচ্ছে, বিটা কোষ থেকে ইনসুলিনের সিক্রেশন হয়েছে। এবার ইনসুলিনের সিক্রেশন হতে একটা সময় হরমোনটাও কী হয়ে যায় না, ফ্যাটিক হয়ে যায় বা তার কাজ করার প্রবণতাটা কমে আসে। তার ফলে কী হয়, সে রক্তের মধ্যে শর্করার মাত্রাটাকে ব্যালেন্স করতে পারে না। তাই চিনি থেকে যথেষ্ট পরিমাণে দূরে থাকুন, বিরত থাকুন। যদি আপনি চিনি থেকে বিরত থাকতে পারেন, আপনার প্রত্যেক দিনের ডায়েট চার্ট থেকে চিনিটাকে সরাতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু কমপ্লিকেশান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। ঠিক আছে, এইবার যারা এটা করতে পারে না, তারা ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে কমপ্লিকেশানে ভোগে। এবং 20 বছর থেকে 80 বছর পর্যন্ত মানুষের মধ্যে এই কারণের জন্যেই প্রবণতাটা আরও বৃদ্ধি পায়। যেটা আমি কিছুক্ষণ আগে একটা সমীক্ষা বললাম যে 10.1%, 11.1% মানুষ মানে অলরেডি ডায়াবেটিকে আক্রান্ত ভারতে, এবং 15.3% মানুষকে ধরে নেওয়া হচ্ছে তারা ডায়াবেটিকে আক্রান্ত হতে যাচ্ছে। ভারতবর্ষের ওয়ার্ল্ডের ক্ষেত্রেও আমি বললাম যে 537 মিলিয়ন এখনই আছে, 2045-এর মধ্যে সেটা 738 মিলিয়নের দিকে এগোতে যাচ্ছে, হয়ে যাবে, প্রজেক্ট করা হচ্ছে। তার মানে বুঝতে পারছেন এর প্রবণতাটা কত বেশি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইনসুলিন হরমোনটা সিক্রেশন হচ্ছে না, কারণ হচ্ছে কি ইনসুলিন, কারণটা আমি বললাম যে ইনসুলিন হরমোনটা সিক্রেশন হচ্ছে না, কারণ বিভিন্ন জেনেটিক্যাল কারণে হতে পারে যেটা সিক্রেশন হচ্ছে না। এবার ডায়াবেটিস মেলিটাসের আমি কারণটা বললাম, এবার আসছি গিয়ে এফেক্টে। ডায়াবেটিস মেলিটাস আমাদের শরীরের মধ্যে কি কি ক্ষতি করে না সেটা শুধু বলুন, বা কোথায় কোথায় ক্ষতি করে না সেটা বলুন। ব্রেনে ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, পেশির ক্ষতি করে, নার্ভের ক্ষতি করে। আমি যখন হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক নিয়ে ভিডিওটা করেছিলাম, তখন আমি বলেছিলাম সুগার কি করে, হার্ট অ্যাটাকের প্রবণতাকে বৃদ্ধি করে, মানে হওয়ার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, কিডনিতে কি কাজ করে, কিডনির মেন ফাংশানটা কি, কিডনির ফাংশানটা হচ্ছে আমাদের শরীরের রক্তের মধ্যে যত বর্জ্য পদার্থ আছে সেটাকে ফিল্টার করে মূত্রের মাধ্যমে দেহ থেকে বার করে দেয়। ফিল্টার করে মানে কিডনির মধ্যে কি একটা ছাঁকনি আছে, কিডনির মধ্যে কিডনির গঠনগত কার্যকলাপ হচ্ছে নেফ্রন। এক একটা কিডনিতে 10 লক্ষ করে নেফ্রন থাকে, মানে দুটো কিডনিতে থাকে 20 লক্ষ নেফ্রন। নেফ্রনের মধ্যে একটা গ্লোমেরুলাস পার্ট আছে, একটা বায়োমান ক্যাপসুলের পার্ট আছে। যখন আমি কিডনি নিয়ে ভিডিও করব পরবর্তী ক্ষেত্রে তখন ডিটেলসে বলবো। আপাতত এইটুকু বলছি, একটা গ্লোমেরুলাসের পার্ট আছে, একটা বায়োমান ক্যাপসুলের পার্ট আছে, সেখানে একটা ফিল্ট্রেশন হয়। একটা ফিল্ট্রেশন প্রেশারের পার্থক্যের জন্য জিএফআর বলে একটা কথা আছে, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট, সেটা একটা প্রেশারের পার্থক্যের জন্য ব্লাড থেকে মানে অপ্রয়োজনীয় পদার্থগুলো ফিল্টার্ড হয়ে বেরিয়ে যায়। ঠিক যেমন চায়ের ছাঁকনি দিয়ে চাটা বেরিয়ে আসে, সিটাটা আটকে যায়, সেরকমই দেহের প্রয়োজনীয়, যেটা শরীরের পক্ষে প্রয়োজনীয় অংশ, সেটা ওই ছাঁকনিতে আটকে যায়, অপ্রয়োজনীয় পদার্থগুলো বেরিয়ে যায়। এবার ওখানে যেহেতু আপনার একটা ফিল্টার করার ব্যাপার আছে, সেখানে ছোটো ছোটো রক্তনালিকা আছে, রক্তের জালিকা আছে। সেই রক্তনালীর মধ্যে কী হয়, বা রক্তের সাথে সাথে সুগারটা ইনহ্যান্স করতে থাকে, বাড়তে থাকে। ঠিক আছে, এখানে একটা কথা আমি বলে দিই, মানুষের শরীরে স্ট্যান্ডার্ড প্যারামিটার অনুযায়ী সুগারের পরিমাণ হচ্ছে সুস্থ মানুষের 80 থেকে 120 mg পার ডিএল। ঠিক আছে, এটা যখন 70-এর নিচে নেমে যায় সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলে। এটা যখন 180-র উপর উঠে যায় সেটাকে হাইপারগ্লাইসিমিয়া বলে। আর 300-র ওপর যখন উঠে যায় তখন পেশেন্টকে হসপিটালে ভর্তি করার প্রবণতা বেড়ে যায়, কারণ পেশেন্টের অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়, তখন তাকে হসপিটালে ভর্তি করার ক্ষেত্রে ইমার্জেন্সি হয়ে পড়ে। এবার যেটা আমি বলছিলাম যে ওই কিডনির ওই ফিল্টারের ওই জায়গাটাতে ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালিকাতে সুগারের পরিমাণটা বেড়ে গেলে তখন ফিল্ট্রেশনে অসুবিধার সৃষ্টি করে, তখন দেহের থেকে যে জিনিসগুলো আপনার বেরোবার কথা না সেইগুলো শরীরের রক্ত থেকে ফিল্টার হয়ে মূত্র দিয়ে বেরিয়ে আসে, তার মানে শরীরের ক্ষতি হয়। এটা গেল কিডনি। পেশির ক্ষেত্রে কি করে, স্ক্যাম সৃষ্টি করে, অসারতা সৃষ্টি করে। নার্ভের ক্ষেত্রে কি করে, নিউরোপ্যাথি সৃষ্টি করে। আচ্ছা,
আর পরে রইল হচ্ছে কি আপনার চোখের ক্ষেত্রে কি করে, আমরা সবাই জানি অপটিক নার্ভ আমাদের চোখে ভিশনের জন্য দায়ী। মানে আমি সামনের যে লোকটাকে দেখছি সেই লোকটাই সেটা আমাকে অপটিক নার্ভের থ্রু দিয়ে আমাদের মস্তিষ্কের দর্শন নিয়ামক অঞ্চল, যেটা 17, 18, 19 নম্বর, সেই দর্শন নিয়ামক অঞ্চলে ইম্পালস যায় যে আমি যাকে দেখছি সেই ব্যক্তিটি সেই। অ্যাট দ্য সেম টাইম অপটিক নার্ভের পাশে চোখের রেটিনাতে ছোটো ছোটো রক্তনালী গেছে, যেখানে সেখানে ব্লাড সাপ্লাই করছে, অক্সিজেন সাপ্লাই করছে। এবার যদি রক্তের মধ্যে সুগারের পরিমাণটা বাড়ে, তাহলে ওই ছোটো ছোটো নালীর মধ্যেও সুগারটা বাড়তে থাকবে এবং সেখানকার নালিকাগুলোর মধ্যে ইরিটেশন সৃষ্টি করবে। অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখি, আমরা ঝাপসা দেখতে শুরু করি এবং এই জিনিসটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, একটা সময় পরে গিয়ে আমরা অন্ধত্বের দিকে এগোতে থাকবো। তাহলে কতগুলো এফেক্ট করে বললাম, ব্রেনে এফেক্ট করছে, কিডনিতে এফেক্ট করছে, হার্টে এফেক্ট করছে, পেশিতে ইফেক্ট করছে এবং নার্ভে এফেক্ট করছে। ওভারঅল একটা হাই সুগার ব্যক্তির শরীরের মধ্যে সবসময় একটা ক্লান্তি ভাব থাকে, একটা ডিজিনেস ব্যাপার থাকে এবং সবসময় একটা কথা জানবেন, একটা সুস্থ নর্মাল ব্যক্তি আর একটা হাই ডায়াবেটিক পেশেন্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্সটা কি না, তাদের ধরুন একটা হাই ডায়াবেটিক পেশেন্টের মধ্যে কোনো অংশে কেটে গেল বা কোনো ঘা হলো, সেই কেটে যাওয়া অংশ, সেই ঘা অংশটা শুকাতে অনেক 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 বেশি সময় দেন স্বাভাবিক ব্যক্তি। কারণ সুগার হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো রোগকে আমন্ত্রণ জানায়, মানে যেতে দেয় না। এবং আপনারা এটা দেখে থাকবেন, আপনাদের পরিবারে কেউ যদি কোনো অপারেশান করাতে যায়, চোখের অপারেশান হোক বা হার্টের বা কিডনির বা যে কোনো কিছুর একটা অপারেশান করাতে যায়, তারা দেখবেন এই সুগার, প্রেশার, থাইরয়েড এইগুলোকে না কোমরবিডিটি হিসাবে কাজ করে মানুষের শরীরে। সেক্ষেত্রে ডাক্তারবাবু অপারেশান নেওয়ার সময় কতগুলো প্যারামিটার তাদেরকে দেখতে হয়, যে ব্যক্তিটির মধ্যে সুগার আছে কি না, প্রেশার আছে কি না, থাইরয়েড আছে কি না। কারণ এইগুলো যদি থাকে, যার মানে আমি যেহেতু সুগার নিয়ে আলোচনা করছি, আমি সুগারটাই বলছি, এরা কি করে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, রিস্ক ফ্যাক্টরটাকে বাড়িয়ে দেয়। তা সুতরাং এইগুলো কোমরবিডিটি হিসেবে কাজ হয়। আপনাদের মনে থাকবেন যে কিছুদিন আগে আমাদের সারা পৃথিবীতে করোনার একটা ভয়াল মহামারী হয়েছিল, সেখানে কিন্তু এই কোমরবিডিটি পেশেন্টরা কিন্তু বেশি তাড়াতাড়ি এক্সপায়ার করে গেছিলো। যার মধ্যে সুগার আছে এরকম কোমরবিডিটি লোকের সংখ্যা প্রচুর, এবং প্রচুর পরিমাণে মানুষ যারা সুগার আক্রান্ত অলরেডি ডায়াবেটিক ছিল তারা এক্সপায়ার করেছিল, কারণ এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তাহলে ওভারঅল ডায়াবেটিস মেলিটাসের রিজনটা আমি আপনাদেরকে বললাম, কিভাবে এফেক্ট করে সেটা আমি আপনাদেরকে বললাম, এবং তার ফলাফল সলিউশনটাও আমি ফলাফল মানে এফেক্টগুলো আমি আপনাকে বললাম। এবার আসি সলিউশন বলতে গেলে কি, আমাদের লাইফস্টাইল মেন হচ্ছে, আমাদের লাইফস্টাইল মিনস আমরা কী ধরনের খাবার খাচ্ছি, কি খাচ্ছি না, সেটাকে একটা ফ্যাক্টর করে। মাটির তলা যে মনে করুন সুগার, যে খাবারগুলো, সোজা বাংলায় বলতে গেলে যে খাবারগুলো আমাদের রক্তে সুগারের পরিমাণকে ট্রিগার করে, মানে বাড়ায়, সেই খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বা পরিমিতভাবে খেতে হবে। ঠিক আছে, যেমন আমি চিনির কথা বললাম, চিনিটা কি সুক্রোজ মানে দুটো গ্লুকোজের সমন্বয়, এবং সেটা সরাসরি কী হচ্ছে গিয়ে ব্লাডে যাচ্ছে, ব্লাডের থ্রু থেকে সেলে যাচ্ছে, সেলে যদি অলরেডি আগে থেকে চিনি বসে থাকে তাহলে সেই সেলটা চর্বিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন আমাকে চিনি থেকে বিরত থাকতে হবে, বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিসকে আমাদের ডায়েট চার্ট থেকে সরাতে হবে। তারপরে আসছে গিয়ে স্ট্রেস মানে চিন্তা কিন্তু একটা, দেখুন চিন্তার কোনো ওষুধ নেই, আর সত্যি কথা বলতে গিয়ে যত আপনি চিন্তা করবেন সেটা সুগারকে ট্রিগার করে। তাই আমরা সবাই জানি পৃথিবীতে 140 কোটি মানুষ আছে, আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। 140 কোটি মানুষের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা সমস্যা, আলাদা আলাদা স্ট্রেস। মানুষের জীবন থাকলে স্ট্রেস থাকবেই। এখনকার কম্পিটিশনের বাজারে কাজকর্মের ক্ষেত্রে মানুষের স্ট্রেস থাকবেই, কিন্তু তা সত্ত্বেও স্ট্রেস কিন্তু মানুষের সুগারকে ট্রিগার করে। তাই যতটা পারবেন কাজকর্মের সাথে সাথে একটু মেন্টাল রিল্যাক্সেশনেরও প্রয়োজন আছে, যাতে আপনি স্ট্রেস কাটানোর জন্যে বিভিন্ন মেকানিজম আপনি নিতে পারেন। যেমন ধরুন আপনি একটু এক্সারসাইজ করলেন, একটু গান শুনলেন, বা একটু ওয়াকিং মানে হাঁটলেন, বন্ধুবান্ধবের সাথে একটু সময় কাটালেন। এইগুলো হচ্ছে গিয়ে কিন্তু স্ট্রেসের একটা স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার একটা অস্ত্র। যদিও স্ট্রেসের কোনো ওষুধ হয় না, মানে টেনশানের কোনো ওষুধ হয় না, ঠিক আছে, কিন্তু এটা আমাদেরকে বেশি করে ভোগায়। যাই হোক, এছাড়া কি হতে পারে, যে খাদ্য তালিকা চেঞ্জ করার কথা বললাম,
টেনশনের স্ট্রেসের কথাটা বললাম। এক্সারসাইজ, ব্যায়াম, এটা কিন্তু মানুষের পক্ষে একটা মানে কি বলবো, রিল্যাক্সেশনেরও বিষয়, আর শরীরকে ঠিক রাখতেও একটু সহায়তা করে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে ইনসুলিন নেওয়া। ডাক্তারবাবু যেভাবে আপনাকে বলবে সেইভাবে আপনাকে টাইম টু টাইম ইনসুলিন নিতে হবে, এবং ইনসুলিনের মাধ্যমে রক্তের শর্করা ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করা। কারণ যেহেতু আমার আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটাস কোষ থেকে ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে না, তাহলে আমাকে, এবং ওই ইনসুলিনটাই রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে, এবং তার মাধ্যমে আমরা রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করব। এবার আপনি বলতে পারেন যে বিটা কোষ থেকে ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম, জেনেটিক্যাল কিছু সমস্যা থাকে, যে সমস্যার জন্য হয়তো সমস্ত না, ডেফিনেটলি যে জিনটা ইনসুলিন সিক্রেশনকে ওখান থেকে নিয়ন্ত্রণ করে, সেই জিনটা ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্যে সেই সেল থেকে ইনসুলিনটা বেরোচ্ছে না, সেই কারণের জন্যে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ হচ্ছে না। আবার এরকম হতে পারে যে ইনসুলিনটাকে আপনি এতবার করে খাটিয়েছেন, তার নর্মাল কাজ করার ক্ষমতাটা সে কমে গেছে। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসের ক্ষেত্রে বলেছিলাম যে অল্প বেরোয় অথবা বেরোই না বিটা কোষ থেকে ইনসুলিন। আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসের ক্ষেত্রে বলেছিলাম যে ইনসুলিন বেরোয়, কিন্তু এমন পরিমাণে বেরোয় যে পরিমাণটা দিয়ে টোটাল বডি রক্তের শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে ওভারঅল ডায়াবেটিস ইনসিপিটাস বা মেলিটাসের রিজনটা আমি আপনাদেরকে বললাম, এবং শরীরের উপর এটা কি এফেক্ট ফেলে সেটা আমি আপনাদেরকে জানালাম, এবং এর আসল সলিউশন কি হতে পারে সেটা আমি জানালাম। দেখুন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা অলরেডি জেনেটিক্যাল সমস্যা হয়ে রয়েছে, বাই দ্য ওয়ে এটা জেনেটিক্যালি বংশ পরম্পরায় এই রোগটা এগোয়, ঠিক আছে, হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে তো নির্দিষ্ট ডাক্তারবাবুর মত অনুসারে অবজারভেশনে থাকা ছাড়া তো কোনো উপায় থাকে না। কিন্তু যতটা পর্যন্ত আমাদের হাতে থাকে টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেই ততটুকু আমরা আমাদের মধ্যে এটাকে পরিচালনা করতে পারি, কারণ প্রিভেনশন বেটার দ্যান কিওর। তাহলে ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি। নাও কাম টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ ডায়াবেটিস ইনসিপিটাস, যেটাকে বাংলায় বলা হয় বহুমূত্র রোগ, ইংলিশে বলা হয় পলিইউরিয়া। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস সম্পর্কে জানতে গেলে আমাদের দুটো অর্গান সম্পর্কে একটু জানতে হবে। সেটাকে বলা হয়, একটা অর্গান হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, আর একটা হচ্ছে কিডনি। পিটুইটারি গ্ল্যান্ডটা কি? পিটুইটারি গ্ল্যান্ডকে আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়, ঠিক আছে। এটা কোথায় অবস্থান করে? মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলা টর্সিকা প্রকোষ্ঠে বা চেম্বারে এটা থাকে, ঠিক আছে। এই পিটুইটারি গ্রন্থির বিভিন্ন পার্ট আছে, একটা অ্যান্টেরিয়ার পার্ট আছে, একটা পস্টেরিয়ার পার্ট আছে। তাই পিটুইটারি গ্রন্থির পস্টেরিয়ার পার্ট থেকে একটা হরমোন বেরোয়, যার নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, বা বাংলায় বললে ভেসোপ্রেসিন হরমোন। এই হরমোনটার কাজ কি? এই হরমোনটার কাজ হচ্ছে যে জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ করে। তাহলে জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ কোত্থেকে করে? কিডনির ভেতরে নেফ্রন বলে একটা পার্ট আছে, সেখান থেকে করে। তাহলে কিডনি সম্পর্কে একটা সংক্ষেপে বলে দিই কনসেপ্টটা কি। মানুষের শরীরে একজোড়া কিডনি থাকে, প্রত্যেকটা কিডনিতে 10 লক্ষ করে টোটাল 20 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রনটাকে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি, কি দেখব? নেফ্রনের একটা ওপর দিয়ে অংশ থেকে একটা অন্তর্মুখী ধমনিকা থাকে, যেখানে রক্ত তার সাথে বর্জ্য পদার্থ আছে। তারপরে সেই নালীটা এসে এই জায়গায় একটা পেঁচানো অংশের মতো সৃষ্টি করে, সেটাকে বলা হয় গ্লোমেরুলাস। তা গ্লোমেরুলাসের পার্ট থেকে একটা বহির্মুখী ধমনিকা বেরিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে যে বর্জ্য পদার্থ থাকবে না, এরকম শুদ্ধ রক্ত যেটা আবার বডিতে চলে যায়। এবার গ্লোমেরুলাসটার ঠিক নিচের দিকে একটা ধারক অংশ থাকে, সেটাকে বলে ব্যয়মান ক্যাপসুল, যার মাঝখানে গ্লোমেরুলাসটা থাকে। এবার ব্যয়মান ক্যাপসুলের নিচের দিকে একটা ছোট ছোট নালী পেঁচানো অংশ থাকে, এটাকে বলা হয় নিকটবর্তী সংবর্ত নালিকা। এবার নিকটবর্তী সংবর্ত নালিকা থেকে ইউ আকারের একটা অংশ থাকে, সেটাকে বলে হেনলির লুপ। হেনলির লুপের এই অংশটার মধ্যে একটা পেঁচানো নালিকা থাকে, সেটাকে বলা হয় দূরসংবর্ত নালিকা। আর দূরসংবর্ত নালিকা থেকে স্ট্রেট নেমে এসছে কালেক্টিং ড্যাট বা সংগ্রাহক নালিকা, ঠিক আছে। ওভারঅল একটা ছোট্টর উপরে নেফ্রনের স্ট্রাকচার আপনাদেরকে বললাম, যখন কিডনি নিয়ে কোনো ভিডিও করব তখন ডিটেলসে বলব। এবার নেফ্রনের আমি কতগুলো পার্ট বললাম, ওই যে ব্যয়মান ক্যাপসুল আর গ্লোমেরুলাস, ওখানে কি হয়, চাপের পার্থক্যের দরুন ব্লাড থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে আসে, আর ব্লাডের মধ্যে প্রয়োজনীয় অংশ কোনগুলো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, এগুলো আবার
রক্তের মাধ্যমে ফিরে শরীরে চলে যায়। তাহলে বর্জ্য পদার্থ যেটা বেরিয়ে এলো এসে প্রথমে কোথায় আসবে? নিকটবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী সংবর্ত নালিকা থেকে কোথায় আসবে? হেনলির লুপে। হেনলির লুপ থেকে কোথায় আসবে? দূরসংবর্ত নালিকা। দূরসংবর্ত নালিকা থেকে কোথায় আসবে? কালেক্টিং ডার্ট হয়ে ইউরিন হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই প্রসঙ্গে আমি বলি ইউরিনটা কি, মানে মূত্র ত্যাগ, মূত্র জিনিসটা কি, জিনিসটা কি বলছে যে একজন মূত্র ত্যাগ করি। মূত্র ত্যাগ জিনিসটা কি বলছে? মূত্র ত্যাগ একটা ঐচ্ছিক প্রতিবর্ত প্রক্রিয়া, যার মাধ্যমে একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার মূত্রথলিতে যখন 300 মিলিলিটার মূত্র জমা হয় এবং সেটা যখন মূত্রথলির দেয়ালকে 10 থেকে 12 সেন্টিমিটার চাপের সৃষ্টি করে, তখন সেই ব্যক্তিটির মূত্রত্যাগের ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে? বাই দ্য ওয়ে, মূত্রত্যাগ হচ্ছে একটা প্রতিবর্ত প্রক্রিয়া, যেটা বিজ্ঞানী ব্যারিংটন আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে এটাকে ব্যারিংটন প্রতিবর্ত বলা হয়। প্রথম 3টে প্রতিবর্ত প্রক্রিয়ার মাধ্যমে ডেন্টুসার পেশির সংকোচন হয় এবং পরবর্তী 3টে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে মূত্রনালীর প্রসারণ হয়। হাইপোগ্যাস্ট্রিক, পিউভিক, পিউডেন্টাল এই নার্ভটা এই প্রতিবর্ত ক্রিয়াটাকে সংগঠিত করতে সহায়তা করে থ্রু ব্রেন, এবং রিয়ালাইজেশন নিয়ে আসে যে আমার ইউরিন ত্যাগ করবো বা জেনারেট করবো, এই অনুভূতিটাকে নিয়ে আসে। বাই দ্য ওয়ে, দেখবেন 1 বছর থেকে আপনার 2-3 বছর পর্যন্ত বাচ্চাদের বা কিছু কিছু একটু বেশ বয়স্ক বাচ্চাদেরই তারা রাত্রিবেলা বিছানায় টয়লেট করে ফেলে। ঠিক আছে? এবং কারণ তাদের টয়লেটের ওপর কোনো কন্ট্রোল থাকে না। ঠিক আছে? কারণটা কি? ওই যে ব্যারিংটন প্রতিবর্ত। কারণ 6 মাস থেকে আপনার 2 বছর কি 3 বছর বাচ্চার শরীরে ওই প্রতিবর্তটা গড়ে ওঠে না, যার ফলে তারা ইউরিনটাকে বার করাটাকে, কন্ট্রোলটাকে বুঝতে পারে না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই প্রতিবর্তটা আস্তে আস্তে তৈরি হয়, তখন তাদের মধ্যে রিয়ালাইজেশন মূত্রত্যাগটা তার মধ্যে একটা কন্ট্রোলে চলে আসে। এবার আগের জায়গায় ফিরে যাই, যেটা নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে নেফ্রনের নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ, দূরসংবর্ত নালিকা। এই এইসব টিউবের মধ্যে দিয়ে কি হয়, যে সমস্ত ইউরিনের সাথে, যে সমস্ত জলের সাথে যে জিনিসগুলো বেরোচ্ছে, এর মধ্যে অনেক প্রয়োজনীয় ইলেকট্রোলাইটিস ম্যাটার থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এইগুলোর ক্ষেত্রে এইগুলো তো আমাদের রক্তে ফিরেও যায়, প্লাস জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ হয়, কারণ শরীরে তো জলেরও প্রয়োজন আছে। ঠিক আছে? এবার কি হচ্ছে যে হেনলির লুপের যে দূরসংবর্ত নালিকা এবং সংগ্রাহক নালিকা, অর্থাৎ কালেক্টিং টিউবটা এবং হচ্ছে গিয়ে দূরসংবর্ত নালিকা, এই জায়গাটার কাজ হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে এডিএইচ হরমোন কী করে, সিক্রেট হলে এখান থেকে জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ ঘটিয়ে মূত্রথলিতে মূত্রের গাঢ়ত্বটাকে বাড়ায়। এই হচ্ছে এডিএইচের ফাংশন। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোন বেরোলো, সে এসে কী করলো, বৃক্কের ভেতরে নেফ্রনের যে দূরসংবর্ত নালিকা আর সংগ্রাহক নালিকা আছে, সেই নালিকায় জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ করে মূত্রথলিতে জলের গাঢ়ত্বটাকে বাড়ালো। এবার দেখুন, যদি এডিএইচ হরমোনটা ক্ষরণ না হয় তাহলে কি হবে পিটুইটারি গ্রন্থি থেকে? তাহলে কি হবে, সেই হরমোনটার অভাবে আপনার দূরসংবর্ত নালিকা এবং সংগ্রাহক নালিকা থেকে নেফ্রনের জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণটা হবে না। তার ফলে কী হবে, মূত্রথলিতে প্রচুর পরিমাণে লঘু গাঢ়ত্বের মূত্র জমা হবে। এখানে দুটো দরজা খুলে যায়, সেটা হচ্ছে এই যে এডিএইচ হরমোনটা সিক্রেশন হচ্ছে না, এখানে দুটো কনসেপ্ট হতে পারে। একটাকে বলা হয় সিডিআই, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, আর একটাকে বলা হয় এনডিআই, দ্যাট ইজ নেফ্রোজিক ডায়াবেটিক ইনসিপিটাস। সিডিআইটা কি? সিডিআইটা মানে হচ্ছে পিটুইটারি গ্রন্থির কোনো ত্রুটির ফলে বা ক্ষতর ফলে যদি সেখান থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোনটা না বেরোয়, সেটাকে বলা হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, দূরসংবর্ত নালিকা সংগ্রাহক নালিকা জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ হবে না। আর এনডিআইটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। সেটা কি? সেটা হচ্ছে ধরুন পিটুইটারি থেকে আপনার এডিএইচ হরমোনটা বেরোলো, কিন্তু আমাদের কিডনি বা কিডনির ভেতরে নেফ্রন সেটাকে রিকগনাইজ করতে পারলো না, দ্যাট মিনস চিনতে পারলো না। তাহলে সেক্ষেত্রেও অ্যান্টিডাইউরেটিক হরমোনটা কাজ করতে পারলো না। তাহলে দুটো কনসিশন হতে পারে, একটা সিডিআই, একটা এনডিআই। দুটোর ক্ষেত্রে রেজাল্টটা কী হয়, অ্যান্টিডাইউরেটিক হরমোন দূরসংবর্ত নালিকা বা জলের সংগ্রাহক নালিকা থেকে জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ করতে পারলো না। করতে না পারার ফলে কী হয়, আমাদের যে মূত্রথলিটা আছে সেইখানে প্রচুর পরিমাণে লঘু গাঢ়ত্বের মূত্র জমা হয় এবং
একটা ব্যক্তির মূত্রথলিতে যদি প্রচুর পরিমাণে লঘু গারত্বের মূত্র জমা হয় একটা নির্দিষ্ট সময় গ্যাপে গ্যাপে না কন্টিনিউয়াস, তাহলে সেই ব্যক্তিটা তখন কী করবে, বারবার টয়লেটে যাবে, কী করতে, মূত্র ত্যাগ করতে। সেই রোগটাকে বলা হয়, সেই জন্য এই রোগটাকে বলা হয় বহুমূত্র রোগ বা পলিইউরিয়া। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাসের আমি রিজনটা বললাম। আচ্ছা, এই কীভাবে জিনিসটা সংগঠিত হয় সেটা বললাম। এবার আসছি কি আমি এফেক্ট মানে প্রভাবটা কী। এবার ধরুন ডায়াবেটিস ইনসিপিটাস হলে, বহুমূত্র রোগ হলে কি হয়, প্রথম কথা দেখুন, যে ব্যক্তিটা শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে শরীরে জলের অভাব দেখা দেবে, দ্যাট মিনস ডিহাইড্রেশন হবে তার। দুই হচ্ছে, যেহেতু সে প্রচুর পরিমাণে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে তার জলের তেষ্টাও পাবে, মানে প্রচুর পরিমাণে তেষ্টার উদ্বেগ হবে ঘন ঘন। তিন, যেহেতু শরীর থেকে তার প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, তার ফলে কি হবে না, জলের ভেতরে যে ইলেকট্রোলাইটিক্সগুলো থাকে, দ্যাট সোডিয়াম পটাশিয়াম, এদের ইমব্যালেন্স ঘটবে। এবং সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হলে আপনারা তো মোটামুটি জানেন কত ধরনের ক্ষতি হতে পারে মানুষের মধ্যে, ডিজিনেস আসা, ভারসাম্য নষ্ট করা, মাথা ঘোরা প্রভৃতি। আর কি না, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে প্রচুর পরিমাণে যখন কোনো একটা ব্যক্তি মূত্র ত্যাগ করে, তখন মূত্রনালীর মধ্যে তার বিভিন্ন ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল সংক্রমণও হয়, প্রবণতা থাকে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আপনার বহুমূত্র রোগের এফেক্ট, মানে হচ্ছে গিয়ে মানে এফেক্ট মানে হচ্ছে তার মানে প্রভাবটা ফেলে, ক্ষতিকারক প্রভাবটা ফেলে। এইবার যদি বলেন সলিউশন কী আছে, এর সলিউশনের একটাই সলিউশন হতে পারে, একটা দুটো হয় যদি, কিন্তু একটাই মেন, সেটা হচ্ছে গিয়ে এর প্রধান, এই রোগটা হওয়ার প্রধান কারণটাই হচ্ছে গিয়ে আপনার যে পিটুইটারি গ্রন্থি থেকে অ্যান্টিডায়াবেটিক হরমোনের সিক্রেশন না হওয়া। অ্যান্টিডায়াবেটিক ভেসোপ্রেসিন হরমোন না যদি সিক্রেশন না হয়, সে নেফ্রনের দূরসংবর্ত নালিকা, সংগ্রাহক নালিকা থেকে জলের প্রয়োজন ভিত্তিক শোষণ করতে পারবে না। তার মানে পুনঃশোষণ করাতে পারে অ্যান্টিডায়াবেটিক হরমোনের বিকল্প হিসাবে যদি কেউ কাজ করতে পারে, সেটা আপনাকে ডাক্তারবাবুরাই অ্যাডভাইস করতে পারবেন, যেহেতু তারা নেফ্রোলজি বা কিডনি এইসব বিষয়ে বা ইউরোলজি এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তাদের কাছে সেই অস্ত্রটা রয়েছে যে অ্যান্টিডায়াবেটিক হরমোনের বিকল্প হিসাবে কোনো হরমোন কাজ করতে পারার জন্যে সেই ধরনের কি ওষুধ আছে, সেটা একমাত্র কিডনি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আপনাকে এই পরামর্শটা দিতে পারবেন। মানুষের হাতে তাহলে কোনটা থাকলো, মানুষের হাতে যেটা থাকলো, এই পার্টিকুলার রোগের ক্ষেত্রে মানুষের হাতে কিছু থাকে না, এটা টোটালটাই ডাক্তারের উপর নির্ভর করতে, কারণ এর জন্য কি ওষুধ আছে সেটা একমাত্র ডাক্তারবাবুরাই বলতে পারবেন, কারণ ডাক্তারবাবুরাই এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন, ঠিক আছে, তারা জানেন এর জন্য কী রোগ আছে। তবে যেটা ওভারঅল বলা হয় যে সাময়িক যেটা থাকে হাতে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল তো আছে, সেই দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে জলের যে ভারসাম্যটা, শরীরের জলের ভারসাম্যটা, ঠিকঠাক সময়ে জল খাওয়া, খুব কম জল খেলেও যেমন কিডনির সমস্যা হয়, আবার খুব বেশি জল খেলেও কিডনির সমস্যা হয়, একটা ব্যালেন্স করে জল খাওয়া। তা ওভারঅল যতগুলো আমি ভিডিও করেছি এখনও পর্যন্ত আমাদের বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যু নিয়ে, একটা জিনিস দেখবেন প্রত্যেকটা ইস্যুর ক্ষেত্রেই না লাইফস্টাইলটা এখন একটা ম্যাটার করে যাচ্ছে, যে আমরা সারাদিনে কীভাবে চলছি, কী খাচ্ছি, কতটা ঘুমাচ্ছি, কতটা জাগছি, মানে আমাদের অ্যাক্টিভিটিটা এখন বিভিন্ন রোগের ক্ষেত্রে একটা মাথা করে মানে কাজ হয়ে মানে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় প্রেশার বা সুগারের ক্ষেত্রে, দ্যাট ইজ স্ট্রেস। হিউম্যান স্ট্রেসটা এখন এমন জায়গায় চলে গেছে যেটা যে কোনো রোগকে কিনা ট্রিগার করে দেয়। তা ওভারঅল আশা করি ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাস এই রোগটা সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা দিতে পেরেছি। যতটুকু ক্ষুদ্র আমার জ্ঞান, সেই জ্ঞানের ওপর দিয়ে আপনাদের একটা ধারণা দিতে পেরেছি যে দুটো রোগ কী এবং কী কারণে হয়। বিশেষ করে ডায়াবেটিস মেলিটাস এটা একটা এমন রোগ যে রোগটা এখন প্রত্যেকটা ঘরে ঘরে 20 থেকে 80 বছর বয়সী সমস্ত মানুষের মধ্যেই এখন বাসা বেঁধেছে, এবং এই রোগটা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে নেয়। একটা যাদের ভাগ্য খুব ভালো থাকে তারা এই রোগটা থেকে রিকভার করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে দেখা যায় অ্যাকুট থেকে রোগটা ক্রনিকে চলে যায়, এবং সেই ক্ষেত্রে তাদের জীবনধারণ এবং নিত্য নৈমিত্তিক কাজকর্ম করা বা যে কোনো ব্যাপারে ছোটো ছোটো অসুস্থতারা এত দীর্ঘমেয়াদী হয়ে যায় যে তাদের লাইফটা তাদের মেনটেন করাটা খুব আনস্টেবল হয়ে যায়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ডায়াবেটিস মেলিটাস একটা এমন রোগ যে রোগটাকে আমরা সহজে চাইলেও প্রতিহত করতে পারি না। টোটালটাই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এবং কিছুটা নিজেদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল,
প্রভৃতি চেঞ্জের মাধ্যমে বা কন্ট্রোল রাখার মাধ্যমে আমরা এটা থেকে বিরত থাকতে পারি। যতটা পারবেন মিষ্টি জাতীয় খাবারকে অ্যাভয়েড করুন, তাতে আলটিমেটলি হয়তো আপনার মুখটা একটু ঝাল থাকবে কিন্তু জীবনটা মিষ্টি থাকবে, ঠিক আছে, এবং ভবিষ্যৎটা আপনার আরও ভালোর দিকে যাবে। কারণ দেখুন, একটা কথাই আছে, মানুষ না খেলে মরে না, কিন্তু খেলে কিন্তু মারা যায়। সেই খাওয়াটা যদি অপরিমিত হয়, আনসাইন্টিফিক হয়, এবং সেটা যদি আমাদের শরীরকে চেক অ্যান্ড ব্যালেন্সের বাইরে হয়, সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে বলছি, আপনারা দয়া করে আপনাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস প্রভৃতির দিকে ভালো করে লক্ষ্য রাখুন, নজর রাখুন, সচেতনতা বজায় রাখুন, এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ঠিকঠাক সময় ইনসুলিন নিন এবং ডে টু ডে চেক আপে থাকবেন। ইনসুলিন অনেক সময় সুগার ফল করাটাও একটা প্রবলেম হয়ে যায়, তখন এত সুগার মেনটেন করতে গিয়ে দেখা গেল যে রিকোয়ারমেন্ট যে যতটুকু ব্লাডের সুগার আছে সেটাও নেই, সেই জন্য সুগার ফল করে যায়, তখনও মানুষ মাথা ঘুরে যায় বা জ্ঞান হয়ে যায়। সুতরাং এটা এমন একটা জিনিস যে শাকের করাতের মতো, যেতে গেলেও কাটছে, আসতে গেলেও কাটছে। সুতরাং আমাদেরকে এমন একটা ফলো আপ করে এগোতে হবে যাতে আমাদের ক্ষেত্রে আমরা সুষ্ঠুভাবে এই রোগটাকে ডিল করতে পারি। সব কিছুটাই আমাদের মানে 100%-এর মধ্যে অন্তত 70% আমাদের হাতে থাকে। সেই জিনিসটাকে যদি আমরা ঠিকঠাক করে ডিল করি, বাকি 30% ডাক্তারবাবু বা ওষুধের দ্বারা হয়। দেখুন, ডাক্তারবাবুরা কি ওষুধ দেবেন, ওষুধ তো আপনি খাবেন, আপনি একদিক দিয়ে ওষুধ খাচ্ছেন, অন্য দিক দিয়ে আপনি অত্যাচার করছেন, তাতে কী হয়, ওষুধটাও একটা সময় কাজ করে না, সেটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। সুতরাং সেই পরিস্থিতিতে নিজেদেরকে ফেলবেন না। লাইফস্টাইলটা মেনটেন করে ঠিকঠাক খাবার খেয়ে আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন, অ্যাওয়ার্ড থাকবেন। আশা করি ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাস দুটো অসুস্থ রোগ সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং ফেসবুকেও আমি এই ভিডিওটা দেবো, সেখানেও লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে মেডিকেলের স্টুডেন্ট, হাই সেকেন্ডারি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তাদের সিলেবাসেও কিন্তু এই টপিকটা রয়েছে। আশা করি তোমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে এই ভিডিওটা থেকে যথেষ্ট রসদ পাবে। পরবর্তী ক্ষেত্রে আমি আরও সময় একটা উপযোগী 8 থেকে 80-র জন্যে একটা ভিডিও নিয়ে আসব, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আশা করি খুবই লাভবান হবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা সময় উপযোগী ভিডিও নিয়ে। আজকের মতো এই টপিকটা থেকে এখানে স্টপ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।